পারি, আমরা এটাকে সাম আকারে রিপ্রেজেন্ট করতে পারি সাম সিম্বল দিয়ে, অথবা আমরা মিন টার্মে নোটেশন আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা একটা একটা করে সবগুলো মেথডই এখন দেখবো। তাহলে ফার্স্টে একটু খেয়াল করেন, আমরা একটু দেখার চেষ্টা করি, যদি এই যে এখানে একটা ট্রুথ টেবল আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে, এই ট্রুথ টেবলটার আমরা কি করব, আমাদের যে আউটপুট ফাংশন গুলো আছে, বুলিয়ান ফাংশন গুলো আছে f1 f2 f3, এগুলার করেসপন্ডিং আমরা আমাদের মিন টার্মের এক্সপ্রেশনটা বের করার চেষ্টা করি। ওকে, তাহলে ফার্স্টে একটু সবাই খেয়াল করেন, আমাদের ফার্স্টে যে ফাংশনটা আছে সেটা কি f1। তার মানে f1 যেটা আছে, এই f1 এর করেসপন্ডিং আমরা যদি মিন টার্ম লিখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি f1 কোন জায়গায় 1 আছে, শুধুমাত্র এক জায়গায় 1 আছে। তাহলে এটার করেসপন্ডিং মিন টার্মটা কি হবে, আমাদের এই যে এক্সপ্রেশনটা আছে বা এই যে কম্বিনেশন আছে, এটার করেসপন্ডিং ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করলেই আমার মিন টার্মটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি f1 ইকুয়াল টু কি হবে, খেয়াল করেন, যখনই ভেরিয়েবল ভ্যালু 1 থাকে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি মিন টার্মে, আনপ্রাইম, আর 0 থাকলে সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি, প্রাইম। তাহলে বলেন এটা ইকুয়াল টু এক্সপ্রেশন ইকুয়াল টু কি হবে, x y z প্রাইম, x y z প্রাইম। কিভাবে পাইলাম, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, z এর ভ্যালু যেহেতু 0, আমরা জানি কোন একটা ভেরিয়েবল ভ্যালু যদি 0 হয় এটাকে আমরা প্রাইম আকারে লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি x y z প্রাইম। অথবা এটাকে আমরা চাইলে মিন টার্মের নোটেশন দিয়েও লিখতে পারি। মনে আছে মিন টার্মের নোটেশন কি ছিল, আমরা মিন টার্মের নোটেশনে এটাকে স্মল m দিয়ে রিপ্রেজেন্ট করতাম, আর সাফিক্সে এটাকে কি লিখতাম, সাফিক্সে আমাদের যে ডেসিমাল ভ্যালুটা আছে, আমাদের পজিশনের করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা আছে, সেটাকে রিপ্রেজেন্ট করতাম। মনে আছে? আচ্ছা, তাহলে আমরা যদি ডেসিমাল ভ্যালু দিয়ে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে একটু খেয়াল করেন, আমি আগে আপনাদের ডেসিমাল ভ্যালুটা লিখে ফেলি, 0 1 2 3 4 5 6 7। তাহলে কেউ কি বলতে পারেন f1 এর করেসপন্ডিং মিন টার্মের নোটেশন কত হবে, m6। ভেরি গুড, এটাকে আমরা লিখতে পারি m6 আকারে। যেহেতু একটা জায়গায় মিন টার্ম আছে, তাহলে এখানে সাম করার কোনো দরকার নেই, সাম সিম্বলের কিছু নেই, একটাই মিন টার্ম, সুতরাং এখানে আর কোনো কমপ্লেক্সিটি নাই। আচ্ছা, তাহলে আমরা একটু কঠিন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে f2 এর জন্য দেখি। খেয়াল করেন f2 এখানে 1 আছে কয় জায়গায় দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 জায়গায়। তাহলে এটাকে যদি আমরা মিন টার্ম এক্সপ্রেশন করে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে আমরা বলতে পারি এই ফাংশনের এই যে 5টা 1 আছে, এর জন্য করেসপন্ডিং 5টা কম্বিনেশনের যে কোনো একটা ফুলফিল হইলেই আমার আউটপুট 1 হতে পারে। তাহলে আমরা প্রত্যেকটা কম্বিনেশনের করেসপন্ডিং একটা করে মিন টার্ম এক্সপ্রেস করব, এন্ড দেন সবগুলোকে আমরা অর আকারে রিপ্রেজেন্ট করব, কারণ যে কোনো একটা মিন টার্মের কম্বিনেশন হইলেই আমার আউটপুটটা ফুলফিল হচ্ছে এই জন্য। তাহলে আমরা ফার্স্টে একটা একটা করে করি, আমাকে একটু হেল্প করেন আপনারা। ফার্স্টে এই যে এটা আছে, এটার করেসপন্ডিং আমরা যদি মিন টার্ম করতে চাই f2, তাহলে বলেন এটাকে কি লিখবো, x প্রাইম y x প্রাইম y প্রাইম z। কেন, কারণ হচ্ছে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, আমরা জানি কোন ভেরিয়েবল ভ্যালু 0 থাকলে এটাকে প্রাইম লিখবো, আর 1 থাকলে আনপ্রাইম। তাহলে আমরা এটা পেরে গেলাম, ভেরি গুড। তারপর দেখেন এখানে 1 আছে, এটাকে তাহলে কি লিখবো, x y prime z prime, ভেরি গুড, x y প্রাইম z প্রাইম, ভেরি গুড। তারপর দেখেন এখানে 1 আছে, এটাকে কি লিখবো, x y prime z। ভেরি গুড। তারপর দেখেন এখানে 1 আছে, এটাকে কি লিখবো, x y z prime। থ্যাংক ইউ। তারপর দেখেন এখানে 1 আছে, এটাকে কি লিখবো, x y z, x y z। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1 গুলো হইতেছে প্রত্যেকটা করেসপন্ডিং আমরা 5টা মিন টার্ম পেয়ে গেলাম, কিন্তু এখানের মধ্যে যে কোনো একটা 1 হইলেই আমার আসলে ফাংশনটার ভ্যালু 1 হবে। তাহলে যে কোনো একটা যেহেতু 1 হইলে হয়েছে, সেজন্য আমরা প্রত্যেকটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, নিজেদের মধ্যে অর আকারে রিপ্রেজেন্ট করব। এবং যেহেতু অরটা আসলে প্লাস সাইনের মতো আসতেছে, সেজন্য এটাকে আসলে বলা হয় সাম অফ মিন টার্ম। এটা কিন্তু যোগ না, এটা কিন্তু অর, এটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে আমরা মিন টার্মকে এইভাবে বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা আমরা চাইলে নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? তাহলে নোটেশন দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই, মানে রিপ্রেজেন্টেশন অনেকগুলো ওয়ে আছে, আমরা যদি যে কোনো একটা করলেই আসলে হবে। তো এখন যেহেতু আমরা ইন্ট্রোডাকশন দেখতেছি, সেজন্য আমরা নোটেশনটা যদি দিতাম, তাহলে সেটা কি দিতাম বলেন তো, নোটেশন হলে কি কি দিতাম, এখানে m1 m4 m5 m6 m7, ভেরি গুড, m1 m4 m5, তারপর m6 m6 m7, প্রত্যেকটার মধ্যে কি থাকতো, অর বা সাম থাকতো। এবং এটাকে সামেশন দিয়ে আমরা কি যেভাবে লিখতে পারতাম, সামেশন m তারপর
1 1 4 5 6 5 7 6 7 6 7 ভেরি গুড দ্যাট মিন্স আমরা যে কোনো একটা মিন টার্মকে এখন থেকে এক্সপ্রেশন লিখতে পারবো, অথবা কোনো একটা এক্সপ্রেশন থাকলে সেখান থেকে আমরা ট্রুথ টেবিলটা ডিজাইন করতে পারবো। তাহলে একটা ট্রুথ টেবিল থাকলে সেখান থেকে আমরা মিন টার্ম লিখতে পারবো, অথবা যদি আমাকে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দেয় সেখান থেকে দেখেই বুঝতে পারবো যে এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে। যেমন এইরকম একটা এক্সপ্রেশন যদি আমাকে দেওয়া হয় কথার কথা, তাহলে আমরা এম দেখলেই বুঝতে পারবো এটা মিন টার্ম রিপ্রেজেন্ট করতেছে, সাথে সাম তো আছেই। দেন 1 দেখলে বুঝতে পারবো, 1 4 5 6 7 দেখলে বুঝতে পারবো এই করেসপন্ডিং ডেসিমাল পজিশনে আমার ভ্যালু কি থাকবে, ভ্যালু থাকবে 1। তাহলে আমরা ট্রুথ টেবিল থেকে মিন টার্মের এক্সপ্রেশন করা শিখে গেলাম। এবার তাহলে F3 টা দেখি, আপনারা যেহেতু মোটামুটি পারতেছেন তাহলে আমি আশা করি F3 খুব কুইক পারবেন। তাহলে F3 তে আমরা দেখি ফার্স্টে 1 আছে কোথায়, এই জায়গায়। তাহলে কি লিখবো, X prime y prime z. z। ভেরি গুড। তারপর 1 আছে কোথায়, এই জায়গায়, এটাই কি লিখবো, X prime y z. X prime y z. ভেরি গুড। তারপর এখানে 1 আছে, এটাই কি লিখবো, x Y prime z prime. z প্রাইম। ভেরি গুড। তারপর দেখেন এখানে 1 আছে, এটাই কি লিখবো, X y prime z z। ভেরি গুড। তারপর আর কোথাও 1 আছে, দেখেন আমাদের কয়টা, চারটা, বাকিগুলো 1 নাই। তাহলে আমাদের এই চারটার জন্য মিন টার্ম, কারণ আমরা মিন টার্ম অলওয়েজ 1 কে নিয়ে কাজ করি। তাহলে এটা এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি চাইলে, অথবা আপনি যদি নোটেশন দিয়ে করতে চান সেটাও করতে পারেন, যে কোনো একটা করলেই হচ্ছে। তো আমরা যেহেতু ফার্স্টে সেটা সবগুলো ওয়ে দেখতেছি, এটাকে আমরা যদি নোটেশন দিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো, m1 M1 M3 M4 M5 m4 m5। M4 M5 তাহলে এটাকে আমরা সামেশন দিয়ে কিভাবে লিখতে পারবো, সামেশন m m 1 3 4 5 3 4 5 অথবা 3 থেকে 5 লিখতে পারি, রাইট। তাহলে এই ধরনের নোটেশন আমরা লিখতেও পারবো চাইলে, এই ধরনের নোটেশন থেকে আমরা ট্রুথ টেবিলে তাহলে ইজিলি বের করতে পারবো। তাহলে দেখেন এইভাবেই আসলে একটা ট্রুথ টেবিলের ভ্যালুকে আমরা যখন ইমপ্লিমেন্টেশন করব লজিক ডায়াগ্রাম দিয়ে, সেটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য এইভাবেই আমরা মিন টার্মের এক্সপ্রেশন আকারে রিপ্রেজেন্ট করতে পারি, যদি আপনি চান আউটপুটের 1 গুলো নিয়ে কাজ করবেন। কারণ ট্রুথ টেবিল অলওয়েজ রিপ্রেজেন্ট করে একটা সিস্টেম প্রিন্সিপাল, তার মানে এটা বলে দিতেছে আপনার সিস্টেমটা কিভাবে কাজ করবে। আর এটার করেসপন্ডিং বুলিয়ান এক্সপ্রেশনটা আসলে কি করবে, বুলিয়ান এক্সপ্রেশন এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য হেল্প করবে। কারণ এখানের মধ্যে এই যে অপারেটর গুলো আছে, অপারেটর গুলোর মাধ্যমে আমরা বিভিন্ন লজিক গেট দিয়ে এটাকে কি করে ফেলতে পারবো, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝাচ্ছে টেবিলটা, আর সেটার ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের এক্সপ্রেশনটা লাগতেছে। সবাই কি বুঝতে পারছেন মিন টার্মের রিপ্রেজেন্টেশন বা মিন টার্মের যে অ্যাপ্লিকেশন, এটা কি বুঝতে পারছেন কেন মিন টার্ম আমরা করি? জি স্যার। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা পরেরটা দেখি, সেটা হচ্ছে ম্যাক্স টার্ম। কারণ আপনাদের অবশ্যই এটা বলতে পারেন যে স্যার আমরা মিন টার্ম নিয়ে কেন করব, আমরা ম্যাক্স টার্ম নিয়ে করলে কি সমস্যা হতো? অবভিয়াসলি আমরা বলতে পারি, এটা বলতেই পারি, আমাদের সব রাইট আছে। আমরা চাইলে আসলে মিন টার্ম নিয়েও করতে পারি, ম্যাক্স টার্ম নিয়েও করতে পারি। দ্যাট মিনস আমরা চাইলে আউটপুটের 1 গুলো নিয়েও কাজ করতে পারি, 0 গুলো নিয়েও কাজ করতে পারি। তো আমরা এখানে যে ফাংশনটা করছি, তো যে ফাংশনটা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম ট্রুথ টেবিলটা, সেম ট্রুথ টেবিলটাই এখন আমরা তো যদি ম্যাক্স টার্ম দিয়ে করতাম তাহলে সেটা কিভাবে এক্সপ্রেস করতাম সেটা এখন দেখবো। তো ফার্স্টেই দেখতে পাইতেছেন আমি এখন ম্যাক্স টার্ম নিয়ে কাজ করব। আমরা জানি ম্যাক্স টার্ম অলওয়েজ আউটপুটে 0 নিয়ে কাজ করে এবং মিন টার্মের অপোজিট। তো এখানে বুঝতেই পারতেছেন f1 এর যদি এখন আমি 0 নিয়ে কাজ করার চেষ্টা করি এটা অনেক বড় হয়ে যাবে, তার মানে এটা সবচেয়ে টাফেস্ট আসলে। তো আমি উল্টা দিক থেকে এবার করি, f3 থেকে করি। ওকে, তাহলে আমরা এবার আউটপুটের কোনটা নিয়ে কাজ করব, 0 কে নিয়ে। তাহলে দেখেন আমি ফার্স্টে f3 দিয়ে করতেছি, লাস্টে f1 করব কারণ f1 এ 0 বেশি আছে। তাহলে এটা করার আগে আমরা ডেসিমাল ভ্যালুটা লিখে ফেলি, 0 1 2 3 4 5 6 7। ওকে, এবার আমার সাথে সাথে একটু আমাকে হেল্প করেন। তাহলে f3 তে 0 আছে, তাহলে সেটাকে আমরা এখন ম্যাক্স টার্মে রিপ্রেজেন্ট করব। আপনারা রাইট, X or Y or Z। ভেরি গুড, আপনারা বলে ফেলছেন, তাও ভুল হইতে পারতো সেজন্য বলতেছিলাম। সেটা হচ্ছে 0 থাকলে ম্যাক্স টার্মে কিন্তু আমরা আনপ্রাইম ধরি, এটা মাথায় রাখবেন। আর ভেরিয়েবল গুলো নিজেদের মধ্যে অলওয়েজ অর আকারে থাকবে, এই দুইটা রূপ প্লাস y প্লাস z হবে। তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে, x plus y plus y per। ওকে, দেন দেখেন এখানে 0 আছে, তাহলে এটাকে কি লিখবো, x or y prime plus or z। ভেরি গুড। তারপর 0 আছে কোথায়, এখানে 0 আছে, তাহলে এটাকে কি লিখবো, x prime plus y prime plus z। এখানে 0 আছে, তাহলে কি লিখবো, x prime plus y prime plus z prime। ভেরি গুড। এবং এটা যদি আপনি চান এক্সপ্রেশন দিয়ে এভাবে করতে পারেন, আপনি নোটেশন দিয়েও লিখতে পারেন। নোটেশন দিয়ে লিখলে আমরা কি লিখতাম বলেন, ক্যাপিটাল M দিয়ে লিখতাম, তারপর কি লিখতাম, m0
M0, M2, M6, M7. M6 M7 ভেরি গুড ওকে অথবা আমরা আরেকটা সিম্বল লিখতে পারতাম পাই দিয়ে ঠিক না পাই দিয়ে লিখলে কি লিখতাম বলেন 0267 0267 ভেরি গুড এই তো আর এখানে পাইটা কেন ইউজ করা হয় এটা হচ্ছে এন্ড এটা বোঝায় যে এখানে যে ম্যাক্স টার্মের টার্মগুলো আছে প্রত্যেকটার মধ্যে এন্ডিং অপারেশন আছে এই পাইটা এই যে দেখেন এইটা এটা 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 প্রত্যেকটা কি অপারেশন আছে নিজেদের মধ্যে প্রোডাক্ট অপারেশন আছে বা এন্ড আছে এই সিম্বলটা এটাই বোঝায় এই দিয়ে বোঝাচ্ছে যে এইগুলা 0267 এর ম্যাক্স টার্ম আর এইটা রিপ্রেজেন্ট করতেছে এই প্রত্যেকটা নিজেদের মধ্যে এন্ড আকারে আছে আর এখানের মধ্যে যদি আমরা সামেশন দিতাম কথার কথা তাহলে বুঝাইতো প্রত্যেকটা নিজেদের মধ্যে কি আছে সাম আকারে আছে বা অর আকারে আছে বুঝতে পারছেন বুঝছেন এই যে কোশ্চেন করলেন বুঝছেন নাকি হ্যাঁ জি স্যার ঠিক আছে আপনি বুঝলে বললেন কারণ আদারওয়াইজ আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন নাকি না বুঝেন নাই নাকি বোঝা যায় না আসলে আচ্ছা তাহলে একটু খেয়াল করেন মিউট করে কথা বলতে হয় তো হ্যাঁ সরি স্যার মিউট আনমিউট করে কথা বলতে হয় তো এইজন্য এটা একটা ওয়ে আছে মনে হয় জানেন তো মনে হয় এ দিলে অল্টার এ দিলে বেসিক্যালি আনমিউট হয়ে যাবে সমস্যা নেই আনমিউট না মানে বেশি না করে বল আপনাদের সেকশনে আমি কিছু স্টুডেন্ট দেখা যায় অযথাই আনমিউট করে ফেলে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে আমরা F2 টা দেখি হ্যাঁ F2 টা দেখেন ফার্স্টে এই যে এটা এখানে 0 আছে তাহলে এটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই কিভাবে রিপ্রেজেন্ট করব x or y or z ভেরি গুড আমরা মোটামুটি পারতেছি তাহলে আমরা ফার্স্ট করব এটা 0 আছে তাহলে এটা কি লিখব x or y prime z রাইট তারপর দেখেন এখানে 0 আছে এটা কি লিখব x or y prime or z prime ঠিক আছে আমি ঠিক লিখছি না স্যার না স্যার স্যার x y prime z prime হবে x ভেরি গুড এটা হবে কি x or y or z এই যে এইমাত্র যেটা হইছে এই ভুলটা কখনো করবেন না এটা হয় কখন জানেন যখন আপনি মিন টার্ম ম্যাক্স টার্মে কি করে ফেলবেন মিক্স আপ করে ফেলবেন ওকে এটা যেন না হয় এটা করার সময় একটু সতর্ক হয়ে অলওয়েজ করবেন তাহলে হবে আচ্ছা এবার খেয়াল করেন তাহলে আমরা এটাকে এবার রিপ্রেজেন্ট যদি করতে চাই নোটেশন দিয়ে এটাকে কিভাবে লিখতে পারতাম খুব সহজ 0 2 3 0 M2 M3 আমরা জাস্ট দেখে ডেসিমালের করেসপন্ডিং ভ্যালুটা দেখে বসাই দিলে হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা যদি পাই দিয়ে লিখতাম কি লিখতাম পাই 0 2 3 2 3 এই এমটা না থাকলেও আপনি কিন্তু পাই 0 2 3 দেখলেও বুঝবেন এটা ম্যাক্স টার্ম পাই হচ্ছে এন্ডিং অপারেশন এবং ম্যাক্স টার্মে নরমালি এন্ডটা বা প্রোডাক্টটা করা হয় ওকে আচ্ছা এবার সবচেয়ে বড়টা করি হ্যাঁ F1 দেখেন F1 এর মধ্যে সবই 0 তার মানে আমাদের এইটা আসলে একটু লিটল বিট বড় হয়ে যাবে একটু বেশি বড় এক্সপ্রেশন হবে এবং আপনিও বুঝতে পারতেছেন আসলে কেন কমনলি আসলে যে কোনো সিস্টেমের আউটপুট 1 কম হয় এইজন্যই আসলে মিন টার্ম নিয়ে আমরা সবসময় কাজ করি বাট আমাদের এখন দেখার জন্য ম্যাক্স টার্মটা আমরা দেখি তাহলে আমি একটু লিখতেছি আপনারা আমার সাথে দেখেন আমি ভুল করি নাকি x or y or z এটা একটা তারপর থাকবে x or y or z প্রাইম তারপর থাকবে কি x বলছে Y prime Z y prime or z তারপর X Y prime Z prime or z prime তারপর X prime Y or y or z তারপর X prime Y prime Z prime y or z prime x prime y z prime ভেরি গুড তারপর লাস্ট prime Y prime Z prime প্রাইম z z ঠিক আছে স্যার Z prime হবে স্যার z প্রাইম কেন z এর মধ্যে বেসিক্যালি 1 আছে ডান তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম এবং এটাকে এখানে তো 7টা হইছে হ্যাঁ সরি বুঝি না 1 2 3 4 5 6 7 হ্যাঁ 7টাই তো কারণ দেখেন বলতে হবে একটাই 1 বাকি সব 0 না তো 7টা 0 আছে 7টা ম্যাক্স টার্ম ওকে এটার করেসপন্ডিং নোটেশনটা দেখেন নোটেশনটা কিন্তু খুবই সোজা আমি জানি সবাই পারবেন তাই এটা লেখার দরকার নেই তাও আমি আপনাদের জাস্ট একটু বলার জন্য বলি নোটেশনটা কি হবে কুইক আমাকে একটু বলেন স্যার 6 বাদে সবগুলা M0 M1 তার মানে একদম সবচেয়ে সহজ কথাটা ও যে বললো সেই বললো পারফেক্টলি সেটা হচ্ছে M0 M1 M2 M3 M4 M5 শুধু M6 বাদ দিয়ে M7 এখানে আবার প্রাইম এসে গেল ওই আগেরটার কারণে 7 স্যার 0 to 5 দেয়া যেত না রাইট এটাও আমরা করতে পারি M7 হবে লাস্টটা M7 স্যার ভেরি গুড আপনারা দেখে ভালোই কনসেন্ট্রেশন দিচ্ছেন আপনাদের হ্যাঁ আটটা কিভাবে আসার কথা দেখেন আমার একটা 1 আছে আউটপুট 0 থেকে 7 পসিবল আউটপুট 8টা কিন্তু ম্যাক্স টার্ম আছে 7টা একটাই
বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি কিভাবে দেখেন, পাই m 0 থেকে 5 7, এটাও লিখতে পারি। তো যে কোনো নোটেশনে আপনি আসলে ম্যাক্স টার্ম বা মিন টার্ম রিপ্রেজেন্ট করতে পারেন। তাহলে যখন আপনাকে একটা ট্রুথ টেবল দেওয়া হবে, যখন আপনাকে বলা হবে ইমপ্লিমেন্ট দ্য সিস্টেম, you have all freedom to implement that using mean term or max term. আপনি mean term ইউজ করে অথবা max term ইউজ করে সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, এখানে কোনো রকম বাইন্ডিংস নাই। বাট নরমালি যখন আমরা সিস্টেমকে ইমপ্লিমেন্ট করি, আমরা ক্লাসেও যখন করব, যে কোনো একটা মেথড তো ফলো করতে হবে। তো আমরা সকল ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আউটপুটের 1 নিয়ে কাজ করব বা মিন টার্ম নিয়ে কাজ করব। বাট কোন ক্ষেত্রে আপনাকে যদি বলে না দেওয়া হয় যে মিন টার্ম আর ম্যাক্স টার্ম করো, আপনি যেইটা ইচ্ছা সেই সিস্টেম দিয়ে আপনি সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি, আমার মনে হয় আপনি এটাও বুঝতে পারতেছেন যে আপনার কাছে ট্রুথ টেবলটা থাকলে আপনি মিন টার্ম করিয়ে করতে পারেন বা ম্যাক্স টার্ম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো বাইন্ডিংস নেই যদি না আপনাকে বলে দেওয়া হয়। এবার একটু খেয়াল করেন, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যেটা আপনারা সবাই জানেন হয়তোবা, সেটা হচ্ছে কথার কথা আমি যদি লাস্ট টেবিলটাতে একটু দেখাই, এখানেই দেখেন, এখানে যদি আপনাকে আমি কথার কথা বলতাম যে F2 ম্যাক্স টার্ম হচ্ছে F2 মিন টার্ম হচ্ছে এগুলা, জি স্যার, যদি আপনাকে বলে দিতাম F2 মিন টার্ম হচ্ছে এগুলা, তার মানে যেগুলো 1 আছে, দেখেন 0 1 2 3 4 5 6 7, যে মাত্র যেটা করলাম, তাহলে আমি যদি বলতাম এটা মিন টার্ম এগুলা, তার মানে আমি বলতাম সাম ইকুয়াল টু m, কি লিখতাম 4 5 6 7, রাইট? এখন দেখেন, আমি যদি আপনাকে বলে দিতাম, মনে করেন আমি আপনাকে ট্রুথ টেবল দেইনি, আমি আপনাকে জাস্ট বললাম এটার মিন টার্ম হচ্ছে এগুলা, তাহলে আপনি যদি মনে করেন, আপনি বললেন না আমি মিন টার্ম নিয়ে কাজ করবো না, আমি সবসময় ম্যাক্স টার্ম নিয়ে কাজ করব, তাহলে আপনি ইজিলি চাইলে এইখানের মধ্যে ম্যাক্স টার্মের ফাংশন গুলা বের করে ফেলতে পারেন। আমাকে বিপরীত নাম্বারগুলো স্যার 0 থেকে 7 পর্যন্ত যেগুলো মিসিং ওইগুলো স্যার হবে। ভেরি গুড। মিন টার্মটা আমরা যেটা আছে, ম্যাক্স টার্ম হবে তার জাস্ট অপোজিট গুলা। আমি যদি সহজ ভাষায় বলি, এইটাকে যদি আমি কমপ্লিমেন্ট করে দেই, এটার যে অপোজিট যে পজিশন গুলো আছে বা যে ভ্যাকুয়াম পজিশন গুলো আছে, এগুলাই হবে ম্যাক্স টার্ম। কিভাবে? আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখেন এখানে বাকি কোনটা আছে, 0 2 0, তাহলে আমরা বলতে পারবো 0 2 and 3, এই তিনটাই হচ্ছে এটার ম্যাক্স টার্ম। তার মানে যে কোনো একটা সিস্টেমের আমি যদি মিন টার্ম জানি, এটার ম্যাক্স টার্মটা আমরা বের করে ফেলতে পারি কিভাবে, জাস্ট এটাকে কমপ্লিমেন্ট করলে। কমপ্লিমেন্ট করলে কি হয়, যে কোনো কিছু কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোকে ইন্ডিকেট করা। তাহলে আমি যদি এইটাকে কমপ্লিমেন্ট করে দিই, তাহলে এটা ছাড়া বাকি যে পজিশন গুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। তাহলে কোনো একটা ট্রুথ টেবল বা কোনো একটা সিস্টেমের আমি যদি মিন টার্ম জানি, আমরা ইজিলি ম্যাক্স টার্ম বের করে ফেলতে পারবো ওইটাকে কমপ্লিমেন্ট করে। এটাই হচ্ছে আমাদের একটা চিট কোড, বা আপনি মনে করতে পারেন এটা হচ্ছে একটা অ্যালগরিদম, যেটা আমরা কিছুক্ষণ আগে ট্রুথ টেবল দেখে করে ফেলতে পারছি। পরবর্তীতে আমাদের যদি কোনো একটা সিস্টেম দেওয়া থাকে, কথার কথা m0, মনে করেন একটা ম্যাক্স টার্ম দেওয়া আছে m0 m2 m3 এভাবে করে ম্যাক্স টার্ম দেওয়া আছে, সেখান থেকে আমি যদি মিন টার্ম বের করতে চাই, আমি এটাকে জাস্ট কমপ্লিমেন্ট করে ফেললেই আমি সেটা থেকে মিন টার্ম বের করে ফেলতে পারবো। ম্যাক্স টার্ম দেওয়া থাকলে ম্যাক্স টার্মকে আমি কমপ্লিমেন্ট করলেই মিন টার্ম বের করতে পারবো। তার মানে মিন টার্ম থেকে ম্যাক্স টার্ম করতে পারবো, ম্যাক্স টার্ম থেকে মিন টার্ম করতে পারবো। জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট কমপ্লিমেন্ট করে সিস্টেমটাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। যেমন দেখেন এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাইছি, আপনারা যেহেতু অলরেডি একজন বলেই ফেলছেন, তার মানে আপনারা বুঝেই গেছেন। তাও যদি আমরা প্রসিডিউর ওয়াইজ সেটা করতে চাই, খেয়াল করেন, কোন একটা ফাংশনে আমাকে f2 যদি ফাংশন দেওয়া থাকে, যেখানের মধ্যে আমাকে, আমি দেখতেই পাচ্ছি ট্রুথ টেবল থেকে, বা ট্রুথ টেবল আমরা ডিজাইনও করতে পারি, বলে দেওয়া হলো 1 4 5 6 7, এই জায়গাতে আমার কি আছে, মিন টার্ম আছে। তাহলে আমরা দেখেই বলতে পারি ম্যাক্স টার্ম কোথায় থাকবে, অপোজিট জায়গাতে, তার মানে 0 2 3। আর আমরা যদি রুলস দিয়ে এটাকে বের করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা এই যে আমার f2 টা আছে, এটাকে যদি আমি কি করি, এটাকে যদি আমি প্রাইম করি, কমপ্লিমেন্ট করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন কমপ্লিমেন্ট করলে কি হবে, 0 গুলো 1 হয়ে যাবে, 1 গুলো 0 হয়ে যাবে। তাহলে দেখেন এখানের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে মিন টার্মের টার্ম গুলো কোনটা থাকবে, এইটা এইটা আর এইটা, তার মানে 0 2 3। তাহলে আমরা ডিমর্গানস থিওরেম যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে ডিমর্গানস থিওরেম অ্যাপ্লাই করলে আমরা কিন্তু ফর্মুলা ওয়াইজও সেটা ফাইন্ড আউট করে ফেলতে পারতেছি। তার মানে আমরা ভিজুয়ালি যেটা করতে পারতাম, সেম ভাবে আপনি যদি রুলস দিয়েও সেটাকে ফাইন্ড আউট করেন, বা আপনি যদি কমপ্লিমেন্ট করেও ডিমর্গানস থিওরেম অ্যাপ্লাই করেন, দেখেন বেসিক্যালি আমরা যখন f2 প্রাইমটাকে কমপ্লিমেন্ট করলাম, আমরা কিন্তু আলটিমেটলি m0 m2 m3 পেয়ে গেলাম। তার মানে আমাদের যেটা আমরা চোখের দেখায় ম্যাক্সিমাম পাইছিলাম, সেটা যদি আমরা ডিমর্গানস থিওরি অ্যাপ্লাই করে করি, তাহলে কিন্তু আমরা সেটাই পাবো।
তার মানে আমরা যে কোনো একটা সিস্টেমের মিন টার্ম যদি জানি, ম্যাক্স টার্ম হবে যেগুলা মিন টার্ম আছে তার অপোজিট গুলাই থাকবে অলওয়েজ ম্যাক্স টার্ম। সেটা যদি আমরা ফর্মুলা দিয়ে প্রুফ করতে চাই, এভাবে ডি মর্গানস থিওরি দিয়েও আমরা প্রুফ করতে পারি। সবাই কি এটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা ইজি টেকনিক। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমরা মনে হয় মোটামুটি ইজিলি অনেক কিছু বুঝতে পারলাম, এবং আমরা এটাও বুঝতে পারলাম যে খেয়াল করে থাকেন তাহলে আপনারা মিল পেয়ে যাবেন। দেখেন তো সাম অফ প্রোডাক্ট, আর কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম কি সাম অফ মিন টার্ম। ওকে, তাহলে তো দুটোটা সিমিলার। সেম ভাবে প্রোডাক্ট অফ সাম, আর কিছুক্ষণ আগে আমরা কি দেখছিলাম প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। ভেরি গুড। তাহলে দুটোটা কিন্তু অনেকটা সিমিলার বা কাছাকাছি, রাইট? কিন্তু একটু ডিফারেন্স আছে। আগে ছিল কিন্তু মিন টার্ম আর ম্যাক্স টার্ম, আর আমরা জানি মিন টার্ম বললে কিন্তু আমার যতগুলা ভেরিয়েবল আছে সকল ভেরিয়েবলের প্রেজেন্স কিন্তু মাস্ট থাকতে হয়। সেম ভাবে ম্যাক্স টার্ম বললেও আমার প্রত্যেকটা ভেরিয়েবলের প্রেজেন্স কিন্তু মাস্ট থাকতে হয়, বাট সব আর পজে কিন্তু সেটা ম্যান্ডেটরি না। যেমন যখন বলা হচ্ছে প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড ফর্মে বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে ভেরিয়েবল গুলা নিজেদের মধ্যে প্রোডাক্ট আকারে থাকে জাস্ট লাইক মিন টার্ম, বাট সকল ভেরিয়েবল প্রেজেন্ট থাকবে, এটার কোনো ম্যান্ডেটরি ইস্যু নাই। সেম ভাবে প্রোডাক্ট অফ সাম যখন বলা হবে তার মানে হচ্ছে ভেরিয়েবল গুলা নিজেদের মধ্যে অর আকারে থাকবে, কিন্তু সেই সাম গুলা নিজের মধ্যে প্রোডাক্ট আকারে থাকবে, ঠিক আছে, কিন্তু সাম গুলার মধ্যে সকল ভেরিয়েবলের প্রেজেন্স থাকবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তার মানে খেয়াল করেন, যদি সকল ভেরিয়েবল থাকে, কথার কথা এখানে মধ্যে মনে করেন এক্স ওয়াই জেড আসছে, এটার মধ্যে মনে করেন এক্স অর ওয়াই অর জেড আসছে, কথার কথা আছে, এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটাই দেখেন সকল ভেরিয়েবল প্রেজেন্স আছে, এবং এখানের মধ্যে প্রত্যেকটা আবার কিভাবে আছে নিজেদের মধ্যে সাম হয়ে তারপর গুণ আকারে আছে। তো এটাও আসলে একটা পজ এক্সপ্রেশন। আবার আমরা যদি এটাকে ক্যানোনিক্যাল ফর্মে বলি তাহলে ইটস ট্রু যে এটা একটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। কিন্তু যদি আমি একটা এক্সপ্রেশনকে বলি, এই যে যেটা দেওয়া আছে এক্স এন্ড ওয়াই অর জেড, এক্স অর ওয়াই অর জেড প্রাইম, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা কিন্তু পারফেক্টলি একটা পজ এক্সপ্রেশন, কিন্তু এটা কিন্তু একটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম না। সবাই কি কথাটা বুঝতে পারছেন? তাহলে একটা সহজ কথা হচ্ছে, আমি যদি আপনাকে যারা একটু জানেন তাদেরকে একটু বলি, আর যারা জানে না তারা আস্তে আস্তে বুঝে যাবেন, সকল প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মই আসলে পজ এক্সপ্রেশন, কিন্তু সকল পজ এক্সপ্রেশন আসলে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম না। সেম কথা প্রযোজ্য মিন টার্মের ক্ষেত্রেও, সকল সাম অফ মিন টার্ম আসলে সব এক্সপ্রেশন, বা সকল সব এক্সপ্রেশন কিন্তু মিন টার্ম না। তার মানে আমরা যখন স্ট্যান্ডার্ড ফর্মে একটা এক্সপ্রেশন থাকবে, সেই স্ট্যান্ডার্ড ফর্ম এক্সপ্রেশনটাকে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, জাস্ট লাইক মিন টার্ম ম্যাক্স টার্ম, সব এন্ড পজ, এবং সপের মধ্যে ভেরিয়েবল গুলো নিজেদের মধ্যে এন্ড আকারে থাকে, এন্ড দেন সেই এন্ড প্রোডাক্ট গুলা সাম আকারে থাকে। আর প্রোডাক্ট অফ সামের মধ্যে সাম, তার মানে ভেরিয়েবল গুলো নিজেদের মধ্যে সাম আকারে থাকে, আর সেই সাম গুলা নিজেদের মধ্যে প্রোডাক্ট আকারে থাকে, জাস্ট লাইক আমাদের ম্যাক্স টার্ম। কিন্তু এই যখন সব পোস্টটা আছে, এই সব পোস্টটার সাথে ম্যাক্স টার্ম আর মিন টার্ম কিছুটা ডিফারেন্স আছে, আমরা দেখতে পাইলাম কিভাবে কিছু অ্যামাউন্ট অফ ভেরিয়েবল আসলে মিসিং থাকতে পারে। এই যে কিছু অ্যামাউন্ট অফ ভেরিয়েবল মিসিং থাকতে পারে সেটাকেও একটা টার্ম আছে, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সব বা স্ট্যান্ডার্ড পজ। তো সেটা দেখার আগে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখেন সব এক্সপ্রেশন বলতে তাহলে আমরা কি বুঝতে পারি, যে আমাদের যে ভেরিয়েবল গুলো আছে তারা নিজেদের মধ্যে প্রোডাক্ট আকারে থাকবে, তারপর তারা সাম আকারে থাকবে, এই ধরনের এক্সপ্রেশনটাকে বলা হয় সব এক্সপ্রেশন। একটা সব এক্সপ্রেশনে সকল ভেরিয়েবলের প্রেজেন্স থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে, এরকম কোনো ম্যান্ডেটরি ইস্যু নাই, যেটা আমার মিন টার্মের ক্ষেত্রে ছিল। সবাই বুঝতে পারছেন? তাহলে সব আর আমাদের মিন টার্মের পার্থক্যটা কি সবার ক্লিয়ার? আচ্ছা, সবার কি ক্লিয়ার? আচ্ছা, বলছেন জি স্যার, জি স্যার। এবার দেখেন, যদি এটা ক্লিয়ার থাকে তাহলে আপনাদের এখন একটা কোশ্চেন মাথায় আসতেই পারতো যে আচ্ছা, যদি এমন হয় যে আমার একটা এক্সপ্রেশন দেওয়া আছে, একটা সব এক্সপ্রেশন দেওয়া আছে, একটা সব এক্সপ্রেশন দেওয়া আছে, এই সব এক্সপ্রেশনটার মধ্যে আমি এটাকে দিয়ে একটা ট্রুথ টেবলে রিপ্রেজেন্ট করব বা ট্রুথ টেবল ডিজাইন করব। আমরা জানি যে সব এক্সপ্রেশনের মধ্যে সকল ভেরিয়েবলের প্রেজেন্স থাকবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু ট্রুথ টেবলের মধ্যে সকল ভেরিয়েবলের
পজিশন আমার জানা দরকার, আদারওয়াইজ ট্রুথ টেবিলে একটা পজিশন আমরা বুঝতে পারবো না। এ বি সি তিনটার ভ্যালু যদি না জানি ট্রুথ টেবিলে এটার পজিশনটা আমরা বুঝতে পারবো না। তাহলে এখানে যে আমাদের সব এক্সপ্রেশনের এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমরা কিভাবে দূর করতে পারি? না মানে সকল ভেরিয়েবল প্রেজেন্ট না থাকলে এটাকে আমরা সলভ কিভাবে করতে পারি? আচ্ছা, ফর্মুলাগুলো ইউজ করে নিয়ে আসবো। আমরা অবশ্যই কোনো একটা সিস্টেম করতে হবে। ফার্স্টে আমি বলি, যখনই আমরা দেখবো কোনো একটা সব বা পজ এক্সপ্রেশনে প্রত্যেকটা টার্মের মধ্যে সকল ভেরিয়েবল নাই, এই ধরনের সব এক্সপ্রেশনকে বলা হয় নন স্ট্যান্ডার্ড সব এক্সপ্রেশন। ওকে, তার মানে একটা নন স্ট্যান্ডার্ড সব এক্সপ্রেশনের মধ্যে আমার যদি ইনপুটের ভেরিয়েবল 3টা হয় বিসি, তাহলে সকল আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, তার মানে সকল প্রোডাক্টের মধ্যে এই 3টা ভেরিয়েবলের প্রেজেন্স থাকতে হবে স্ট্যান্ডার্ড হলে। আর যদি সকল ভেরিয়েবলের প্রেজেন্সটা না থাকে প্রত্যেকটা প্রোডাক্টে, তাহলে সেটাকে আমরা বলবো নন স্ট্যান্ডার্ড সব। ওকে, আর যদি সকল ভেরিয়েবল প্রেজেন্ট না থাকে তাহলে সেটাকে আনারও একটা উপায় আছে। সেটা আনার উপায়টা কি দেখেন, খুব ইজি একটা ওয়ে। সেটা হচ্ছে এই ফর্মুলাটা কম বেশি মনে আমরা সবাই জানি, ঠিক না? এক্স অর এক্স বার ইকুয়াল টু কত? 1, জানি না? তাহলে এই যে ফর্মুলাটা আছে এটা কি আমরা জানি নাকি? স্যার জি স্যার। কেউ কি আমাকে একটু হেল্প করতে পারেন? এটা কত নম্বর রুলস ছিল? 3 নাম্বার। 3 নাম্বার। আপনাদের সবার সামনে কিন্তু এই সূত্রটা সবসময় ক্লাসে রাখবেন, আপনাদের কুইজ সবসময় লাগবে। আমরা অলওয়েজ এখানে আমি রুল 6 লিখছি কেন? কারণ আমি নাম্বারিংটা আমার ওখানে ডিফারেন্ট ছিল, আপনাদের লেখার সময় ক্লাসের দিন আমি যেটা লিখছিলাম সেটা। তো আপনাদের হিসেবে এটা কিন্তু ছিল রুল নাম্বার 3, আপনারা যেটা লিখে দিচ্ছি সেই হিসেবে। ওকে, তো দেখেন আমরা এই যে সূত্রটা জানি এ অর এ বার ইকুয়াল টু 1, এই সূত্রটা ইউজ করে যে কোনো নন স্ট্যান্ডার্ড সব এক্সপ্রেশনকে আমরা ডিরেক্টলি স্ট্যান্ডার্ড সবে কনভার্ট করতে পারি। ক্লিয়ার? আরো অনেক উপায় আছে, আমরা একটা একটা করে সব দেখবো। তো আমরা ফার্স্ট এটা রুলস দিয়ে বা বুলিয়ান রুলস ইউজ করে কিভাবে করা যায় সেটা দেখতেছি। আমরা এই সূত্রটা ইউজ করে আমরা যে কোনো নন স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে পারি। যেমন খেয়াল করেন, আপনার সামনে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, ফার্স্টে আমাকে একটু দেখে আপনারা আমার মনে হয় আপনারা সবাই বলতে পারবেন যে এটা কি একটা স্ট্যান্ডার্ড সব নাকি নন স্ট্যান্ডার্ড? নন স্ট্যান্ডার্ড। ভেরি গুড, এটা একটা নন স্ট্যান্ডার্ড। কিভাবে বুঝলাম নন স্ট্যান্ডার্ড? ফার্স্ট অফ ভেরিয়েবল নাই, কয়টা? ফার্স্টেরটাতে ডি নাই, সেকেন্ডটাতে দুইটা নেই, সিডি নেই। ভেরি গুড, আমাদের এখানে মধ্যে 4টা ভেরিয়েবল একটা সিস্টেম, ফার্স্টেরটাতে ডি নাই, পরেরটাতে সিডি নাই, তাহলে এটা কোন একটা স্ট্যান্ডার্ড হয়নি। স্ট্যান্ডার্ড না হলে সমস্যাটা কি? আমরা ওই যে বললাম ট্রুথ টেবলকে এটা ডিরেক্টলি ইন্ডিকেট করতে পারতেছে না, তাহলে আমি সিস্টেমটা কি কাজ করে সেটা যদি বের করতে চাই, আমরা ট্রুথ টেবলের পজিশন বুঝতে পারতেছি না, সেই জন্য আমার হয়তোবা এটাকে কনভার্ট করতে হবে, বা আমরা বলতে পারি এটাকে একটা কনভার্ট করে আমি একটা পারফেক্ট মিন টার্মে আনতে পারি, কারণ মিন টার্ম হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মটা হচ্ছে ট্রুথ টেবল ফ্রেন্ডলি, তো সেরকম আমি কনভার্ট করতে পারি। তো সেটাকে যদি আমরা করতে চাই, আমাদের যখন লাগবে তখন যদি করতে চাই, তাহলে আমরা কি করব দেখেন, আমি একটা একটা করে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য করি। ফার্স্ট এই ফার্স্ট টার্মটা আপনারা ধরে ফেলছেন অলরেডি পারফেক্টলি, অনেক সময় অনেকে ধরতে পারেন কিন্তু আপনারা পারফেক্টলি ধরছেন, ভেরি গুড। সেটা হচ্ছে ফার্স্ট পার্টটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ বি প্রাইম সি, এটার মধ্যে একটা ভেরিয়েবল নাই, সেই ভেরিয়েবলটা কোনটা? সেটা হচ্ছে ডি। এর মধ্যে 3টা ভেরিয়েবল, 4টা ভেরিয়েবল সরি, এ বি সি ডি। তাহলে আমাদের এখানে মধ্যে ডি ভেরিয়েবলটা নাই, তাহলে সেটাকে আনার জন্য আমাদের সূত্র কিছুক্ষণ আগে দেখছিলাম, সেটা কি করব? D plus D prime. D plus D prime. ডি অর ডি প্রাইম। তাহলে এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউশন ল থেকে ফেলে দেই তাহলে কি পাবো? ক্লিয়ার? তাহলে দেখেন আমরা ফার্স্ট এক্সপ্রেশনের জন্য করসপন্ডিং কি পাইলাম? 2টা টার্ম পেয়ে গেলাম। ক্লিয়ার? তা এবং দোনোটার মধ্যে কি আছে? ডি আছে। এবার সেম ভাবে আমি যদি সেকেন্ড এক্সপ্রেশনটাকে লিখি, সেকেন্ড এক্সপ্রেশনটা কি? এ প্রাইম বি। বুঝতেছেন সবাই? তাহলে ফার্স্টে আমরা এখানে আনার চেষ্টা করি, মনে করেন সি। ডান? তাহলে কি হবে? সবাই কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। এবার দেখেন ডি আনতে হবে। ভেরি গুড, এখানে কিন্তু তাও একটা জিনিস মিস আছে, সেটা কি ডি। তাহলে এবার আমাদের কি করতে হবে? ডি আনতে হবে। ডি আনার সূত্রটা কি? একই সূত্র, একবারে গুণ করবেন। আপনি যদি একবারে গুণ করেন কাজ হবে, সমস্যা নেই, বাট ব্যাপারটা হচ্ছে আপনি যদি বুঝে করে ফেলতে পারেন সমস্যা না, যদি না বুঝে করেন তখন সমস্যা হয়। করতে পারেন, কোনো সমস্যা নেই।
ওকে, এটা আরো টেকনিক আছে বুঝছেন, আমরা যখন লেটার অন দেখবো আরো অনেক টেকনিক আছে, আমরা দেখবো। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, ডি ডি প্রাইম। তাহলে এটাকে আমরা কি লিখবো, এ প্রাইম বি সি ডি, এ প্রাইম বি সি ডি প্রাইম, ডি প্রাইম তারপর এ প্রাইম বি বি সি প্রাইম ডি ডি, এ প্রাইম ডি সি প্রাইম। সি প্রাইম ডি প্রাইম। আচ্ছা, তাহলে ফুল ফর্মটা কি হলো, স্ট্যান্ডার্ড ফর্ম হলো স্যার। ফুল ফর্মটা কি হলো, একটা স্ট্যান্ডার্ড সব এক্সপ্রেশন হলো। তাহলে সেটাকে যদি আমরা লিখতে চাই, তাহলে দেখেন ফার্স্ট টার্মটাকে তাহলে আমরা এখন প্রত্যেকটা টার্মকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখি। ওকে, তাহলে বলেন ফার্স্ট টার্মটা এখন ইকুয়াল টু তাহলে কি হবে, এ বি প্রাইম সি ডি, তারপর এ ডি প্রাইম সি ডি প্রাইম ডি প্রাইম, ফার্স্ট টার্মটা। তার মানে ফার্স্ট টার্মটা কনভার্ট হয়ে এখন এটা হয়ে গেছে। সেম ভাবে সেকেন্ড টার্মটাকে কনভার্ট করে বিশাল একটা পাইছি, তো সেটাও লিখে ফেলি। এটা আমরা রেড কালারে লিখি, এ প্রাইম বি সি ডি এ প্রাইম বি সি ডি প্রাইম প্রাইম, দেন এ প্রাইম বি বি সি প্রাইম ডি, তারপর এ প্রাইম বি সি প্রাইম ডি সি প্রাইম প্রাইম ডি প্রাইম, রাইট? তাহলে আমরা এই চারটা পেয়ে গেছি, এটা প্লাসটা উপরে আরেকটা প্লাস এ বি সি বি সি প্রাইম ডি প্রাইম। এবার দেখেন আরেকটা বাকি আছে, সেটা কোনটা, থার্ডটা। তাহলে সেটা হবে কি, প্লাস এ বি সি প্রাইম ডি প্রাইম। তাহলে দেখেন একটা নন স্ট্যান্ডার্ড কে আমরা ইজিলি স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে পারি, এবং এখানেও একটা স্টেপ আসলে আছে, সেটা আমরা এখনো দেখতে পারি, পরেও দেখতে পারি। সেটা হচ্ছে কোনো টার্ম যদি মাল্টিপল আকারে থাকে, মাল্টিপল বার আসে, তাহলে সেটাকে আমরা একবার লিখতে পারি। ওকে, তো এখানের মধ্যে আমরা যদি ভালো করে দেখি, কোন টার্ম কি মাল্টিপল আসছে? না স্যার, আমার চোখে আসলে পড়তেছে না। যদি কোনোটা মাল্টিপল থাকে সেটাকে আমরা একবার লিখতে পারি, তো আমার চোখে আসলে পড়তেছে না কোনোটা মাল্টিপল। যদি কোনোটা মাল্টিপল থাকে কখনো, তাহলে আমরা সেটাকে একবার আকারে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে আমরা এইভাবে করে যে কোনো নন স্ট্যান্ডার্ড সব এক্সপ্রেশনকে স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে পারি। এখন আপনি বলতে পারেন, স্যার এটা করে আমার লাভটা কি হলো? এটা করে লাভ হলো কি, আমরা এখন ডিরেক্টলি বলতে পারবো ট্রুথ টেবলের কোন কোন পজিশনকে এটা ইন্ডিকেট করতেছে। তাহলে আপনাদের সুবিধার জন্য আমি যদি একটু লিখি, বলেন এটা কি লিখবো, 1 0 1 1, এটা কি লিখবো 1 0 1 0 1 0, এটা লিখবো কি 0 1 1, এটা কি লিখবো 0 1 1 0, এটা 0 1 0 1, এটা বলেন 0 0 1 0 0, ভেরি গুড, এটা 1 1 0 0, 0 0। ঠিক আছে, তার মানে আমরা যদি এটাকে এখন ট্রুথ টেবলের বলি, আমরা প্রত্যেকটা ভ্যালু দেখেন, প্রত্যেকটা ভ্যালু ট্রুথ টেবলের কোন জায়গায় 1 থাকবে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। এটাকে যদি আমরা মিটার আকারে রিপ্রেজেন্ট করতে চাই, তাও কিন্তু করতে পারবো, ঠিক না? বলেন তো ফার্স্টটা ইকুয়াল টু কত? আমি M11, তারপর M10, 10, ভেরি গুড, তারপর 7, M7, M কত এটা? 3 6, এটা 3 না, এটা 6 আসলে। 6, হ্যাঁ, তারপর এটা কত? M5, M5, এটা M4, M4, এটা M12, M12। তাহলে দেখেন আমরা এই যে প্রত্যেকটা মিন টার্ম আসলে রিপ্রেজেন্ট করতেছে যে ট্রুথ টেবলের কোন জায়গাটার মধ্যে 1 আছে। তাহলে ইজিলি কিন্তু আমরা এখন এই সফট এক্সপ্রেশন থেকে এইভাবে এই অ্যালগরিদমিক ওয়েতে বা এরকম রুলস করে আমরা কোন কোন জায়গায় 1 আছে সেটা বের করে ফেলতে পারি। এটা ছাড়াও বের করার আরো একাধিক ওয়ে আছে, সেটা আমরা লেটার অন দেখবো। বাট এখন যেটা দেখলাম, ইউজিং রুলস বা ইউজিং ফর্মুলা, কিভাবে আমরা এই ওয়েটা করতে পারি, বা ট্রুথ টেবলের মধ্যে একটা কমপ্লিট ট্রুথ টেবলের ইন্ডিকেশন একটা সব এক্সপ্রেশন থেকে কিভাবে বের করতে পারি। কারণ সব এক্সপ্রেশন করলে ফার্স্টে আমাদের মাথায় যেটা আসে, একটা সব এক্সপ্রেশন তো কখনোই আপনার রিপ্রেজেন্ট করবে না যে আমার কোন জায়গায় ট্রুথ টেবলে ভ্যালু রিপ্রেজেন্ট করে। তো সেটাকে আমরা ইজিলি নন স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ডে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে খেয়াল করেন, এই যে আমরা এতক্ষণ ধরে সব নিয়ে কথা বললাম, অবশ্যই ইনজাস্টিস করা যাবে না পজের সাথে। তাহলে সেম ভাবে আমরা বলতে পারি হোয়াট ইজ পজ। পজ মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এখন যে প্রোডাক্ট অফ সাম, তার মানে হচ্ছে আমার যে সাম গুলা থাকবে ভেরিয়েবল গুলোর মধ্যে, সাম গুলোর মধ্যে সকল ভেরিয়েবল যদি প্রেজেন্ট না থাকে, তার মানে আমরা একটা ট্রুথ টেবলকে ডিরেক্টলি ইন্ডিকেট করতে পারবো না। সকল ভেরিয়েবল প্রেজেন্ট না থাকলে সেটাকে বলা হয় নন স্ট্যান্ডার্ড
নন স্ট্যান্ডার্ড কি? নন স্ট্যান্ডার্ড পজ। ক্লিয়ার? এটাকে বলা হয় নন স্ট্যান্ডার্ড পজ। তাহলে এই যে একটা নন স্ট্যান্ডার্ড পজ, যেমন এখানে একটা एग्जांपल দেখেন a অর b, a প্রাইম অর b c, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ভেরিয়েবল আছে কিন্তু ফার্স্টেরটার মধ্যে কি নাই? c নাই। তাহলে এটা একটা নন স্ট্যান্ডার্ড পজ। কিন্তু পরেরটার মধ্যে দেখেন তিনটা ভেরিয়েবল আছে, তিনটার মধ্যেই দোনোটার মধ্যেই তিনটা প্রেজেন্ট আছে, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড পজ। একটা স্ট্যান্ডার্ড পজের সুবিধা কি? স্ট্যান্ডার্ড পজের সুবিধা হচ্ছে একটা পজ তখন আসলে ডাইরেক্টলি একটা ট্রুথ টেবলের মধ্যে কোথায় কোথায় ভ্যালু আছে সেটাকে ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করতে পারে। ওকে, তাহলে আমাদের যদি কোনো একটা নন স্ট্যান্ডার্ড পজ থাকে, যেমন আমাদের যদি কোনো একটা এরকম এক্সপ্রেশন থাকে, যেমন দেখতে পাচ্ছেন a b অর c, b প্রাইম অর c, এই যে সিস্টেমটা আছে এটা কিন্তু একটা অবশ্যই নন স্ট্যান্ডার্ড পজ, কারণ এটার মধ্যে থার্ড টার্মটার মধ্যে কোনো b নাই। কিন্তু নিচের एग्जांपलটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু সবগুলা টার্মে কি আছে? সকল ভেরিয়েবলের প্রেজেন্স আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পজ। তাহলে যদি আপনার কাছে একটা নন স্ট্যান্ডার্ড পজ থাকে, আপনি সেটাকে স্ট্যান্ডার্ড কিভাবে করবেন? সেটার জন্য আমরা যে রুলসটা ইউজ করব সেই রুলসটা দেখেন, এটা a প্রাইম ইকুয়াল টু 0। কেউ বলতে পারেন এটা কত নম্বর রুল? 4 নাম্বার। আমাদের ক্লাসে 4 নাম্বার রুলস। এবং এই রুলসটা ইউজ করে আমরা কাজ করব। এবং আমি আপনাকে কাকে জানি বলছিল স্যার এইটা কিভাবে আসে, খেয়াল করেন এই রুলসটা আমরা এখন ইউজ করব। সেটা হচ্ছে কি x or yz ইকুয়াল টু x or y x or z। এই রুলসটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা এই রুলসটা এখন সব সময় ইউজ করব। x or y x or z এই রুলসটা ইউজ করব। ওকে, তাহলে আমরা ফার্স্ট রুলস যেটা ইউজ করব, যে ভেরিয়েবলটা নাই সেটাকে এইভাবে করে আমরা কাউন্ট করব, ওকে, a প্রাইম দিয়ে। আর সেকেন্ড কি করব, আমরা x or yz ইকুয়াল টু x or y x or z এই দুটো রুলস ইউজ করে কাজটা করার চেষ্টা করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যে করব তা কিভাবে করব, এই কাজটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করেন। আমরা একটা एग्जांपलের মাধ্যমে দেখি এটা কিভাবে করা যায়, এই দুটো সূত্র কিভাবে ইউজ করা যায়। খেয়াল করেন, একটা প্রবলেম দেখতেছি। এখানের মধ্যে ফার্স্ট টার্মটাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের a অর b, তারপরটা a b c, তারপরটা a c। এখানের মধ্যে আমরা এটা ফার্স্টলি দেখে বুঝতে পারি এটা একটা নন স্ট্যান্ডার্ড পজ, কারণ কি এটার মধ্যে সকল ভেরিয়েবলের প্রেজেন্স নেই। তাহলে ফার্স্ট টার্মের মধ্যে দেখি, ফার্স্ট টার্মের মধ্যে কোনটা প্রেজেন্ট নাই, কোনটা নাই বলেন তো? c নাই। তাহলে আমরা বলতে পারি আমার ফার্স্ট টার্মের মধ্যে c নাই, তাহলে c টাকে আনতে হবে। c টা আনার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি এটার সাথে অর করি c প্রাইম, c প্রাইম ইকুয়াল টু আমরা জানি কি 0, আর যে কোনো ভেরিয়েবলের সাথে 0 কে অর করা আর না করা একই কথা, কোনো মূল্য নাই। তাহলে এটা কিভাবে করে ফেলি, তাহলে আমরা ফার্স্ট এটাকে নিয়ে আসলাম, c প্রাইম করে c ভেরিয়েবলটাকে নিয়ে আসলাম এবং c প্রাইম ইকুয়াল টু 0 আমরা জানি। এবার খেয়াল করেন, আমরা যদি এবার পুরো এটাকে x ধরি, c কে y ধরি আর c প্রাইম কে z ধরি, তাহলে আমরা কি পাবো বলেন তো? x or y x or z, এটা সূত্র ছিল না? তাহলে আমরা কি পাবো? x or y x or z। এখানে x ইকুয়াল টু কি a or a plus b। হ্যাঁ, আর y ইকুয়াল টু কি ধরছি? c। আর z ইকুয়াল টু কি? a or b, z ইকুয়াল টু a কি? plus b plus c prime। c prime। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমরা যে কোনো একটা নন স্ট্যান্ডার্ড কে স্ট্যান্ডার্ড করব। তাহলে সেম ভাবে থার্ডটা দেখি, সেকেন্ডটা তো স্ট্যান্ডার্ড আছে, থার্ডটার ক্ষেত্রে কি হবে দেখেন, a or c, এখানে নাই কে? b prime। b নাই, তাহলে আমরা কি করব? b প্রাইম আনবো। ক্লিয়ার? এবার তারপর কি করব খেয়াল করেন, এই পুরো টার্মটাকে কি ধরবো? x, এটাকে y, এটাকে z। কেন? b প্রাইম এটা তো প্রোডাক্ট আকারে আছে, এটাকে ভেঙে ফেলতে হবে না? প্রোডাক্টটাকে কি করতে হবে? সামে কনভার্ট করতে হবে, ভেরিয়েবলগুলো নিজেদের মধ্যে সাম আকারে থাকতে হবে পজে, সেজন্য এই সূত্রটা ইউজ করতেছি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি x or y x or z। আমি জাস্ট এখন বেসিক তো সেজন্য দেখাচ্ছি, আপনারা এটা লেখার দরকার নেই, ডাইরেক্টলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা অনেক হয়তো বুঝবেন না সেজন্য করতেছি। a or c or b, তারপর a or c or b। তাহলে আমার টোটাল টার্মটা কি হচ্ছে বলেন? a or b or c, ফার্স্ট টার্ম থেকে or b or c prime। or b or c prime। ভেরি গুড, একটা।
তারপর সেকেন্ড টার্মটা তো অলরেডি এটা ঠিকই আছে, a or b prime or prime or c। c a prime or c a prime আমরা c না করে আমরা সুন্দর করে সাজায় লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। c সেম ভাবে এটাকেও লিখি a prime or b prime or c। ক্লিয়ার? তাহলে আমরা এটা করে লাভ কি হলো, দেখেন সকল ভেরিয়েবল প্রেজেন্স থাকা মানে আমরা এটা ট্রুথ টেবিলের একটা পজিশনকে রিপ্রেজেন্ট করতে পারবো। কিভাবে আমি আপনাদের দেখাইও দিচ্ছি, বলেন তো ভ্যালুগুলো কি হবে? 0 0 0 ভেরি গুড, 0 0 0, তারপর 0 0 1 তারপর 0 0 1 0 1 0 তারপর 1 0 1 0 0 1 0 0 1 1 0 তারপর 1 1 1 1 0 1 1 0। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছেন? তাহলে এটাকে আমরা লিখতে পারি কি হবে দেখেন, m0 m1 m2 m বলেন 4 m6। তার মানে এই জায়গায় আমার আসলে ভ্যালু কি থাকবে? ভ্যালু থাকবে 0। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ারলি বুঝছেন? জি স্যার। এই যে মেথড আছে, এই মেথডের মাধ্যমে আমাদের কাছে যদি কোনো একটা নন স্ট্যান্ডার্ড পজ থাকে বা সব থাকে, সেটাকে ডিরেক্টলি কিভাবে ট্রুথ টেবল এক্সপ্রেস করতে হয় সেটা আমরা দেখে ফেললাম। তাহলে কোনোদিনও আমাদের সামনে যদি এরকম কোনো সিস্টেম আসে যে সিস্টেমটা একটা সব এক্সপ্রেশন বা পজ এক্সপ্রেশন, আমরা বলবো না যে এটাকে ট্রুথ টেবলে রিপ্রেজেন্ট করা পসিবল না, এটাকেও ট্রুথ টেবলে রিপ্রেজেন্ট করা পসিবল। যে কোনো একটা ফর্মের মধ্যে সকল টার্ম যদি থাকে, যদি সেটা ক্যানোনিক্যাল ফর্মে আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি ডিরেক্টলি সেটাকে ট্রুথ টেবলে নিতে পারেন। কিন্তু যদি আপনাকে একটা পজ বা সব দেয়, আপনি সেটাকেও কিন্তু মিন টার্ম বা ম্যাক্স টার্মে কনভার্ট করে, এই যে সূত্রগুলো দেখলাম সেই সূত্রের মাধ্যমে কনভার্ট করে আপনি কিন্তু সেটাকে কি করতে পারেন, আপনি ট্রুথ টেবলে ইন্ডিকেট করতে পারেন। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা জিনিসটা দেখাইলাম, কারো কি কোনো কনফিউশন আছে? স্যার ক্যানোনিক্যাল ফর্ম বলতে কি বোঝাচ্ছে? আমার যে জেনারেল এক্সপ্রেশনটা থাকে, ক্যানোনিক্যাল ফর্ম বলতে বোঝাচ্ছে, এটা একটা নাম আর কি। ক্যানোনিক্যাল ফর্ম বলতে বোঝাচ্ছে সেই ফর্মটা, যে ফর্মটা ট্রুথ টেবলের 0 1 2 করেসপন্ডিং ভ্যালু। তার মানে ওই যে আমরা ফার্স্টে যে দেখলাম যে ট্রুথ টেবলের 0 নাম্বার পজিশনটা হচ্ছে 0 0 0, এটাতে যদি 1 থাকে তাহলে আমরা সেটাকে কি করি, মিন টার্ম বা ম্যাক্স টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করি না? জি স্যার। তার মানে আপনি যখন ট্রুথ টেবলের পজিশনগুলোকে ভেরিয়েবল দিয়ে ডিরেক্টলি মিন টার্ম বা ম্যাক্স টার্মে রিপ্রেজেন্ট করবেন, ওইটাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। নাম দিয়েছে আর কি। জি স্যার। আবার একটা ব্যাখ্যা আছে পিছনে, কিন্তু ওইটা বললে আবার একটা ঝামেলা আছে। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন বা এই ধরনের কাজ করলে ক্যানোনিক্যাল এর ঝামেলা আছে, ওইটা আমরা বাদ দিই। ওকে, তাহলে এইটা মাথায় রাখবেন, ক্যানোনিক্যাল হচ্ছে মিন টার্ম ম্যাক্স টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করলে এটা ক্যানোনিক্যাল বলে, আর যদি সব পজ দিয়ে এক্সপ্রেশন করা হয় সেটাকে স্ট্যান্ডার্ড বলে। তো সংজ্ঞা তো আপনাকে কখনো অ্যানসার করতে বলা হবে না, আপনাকে আসলে ইউজ করতে বলা হবে আর কি। বুঝতে পারছেন? তো জিনিসটা বুঝলেই হবে, সংজ্ঞা মনে রাখার দরকার নেই। আচ্ছা, এটা যদি বুঝেন তাহলে আপনারা জাস্ট, আমি প্রত্যেক ক্লাসের মধ্যে একটা জাস্ট কাজ দিই। ঠিক আছে, এটা একটা, এটা একটা, আপনারা জাস্ট আমাকে চ্যাটের মধ্যে অ্যানসারটা লিখে দিবেন, এইটার করেসপন্ডিং মিন টার্মের ভ্যালু নোটেশনটা দিলে হবে, আর এটার করেসপন্ডিং ম্যাক্স টার্মের নোটেশনটা দিলে হবে। সময় 3 মিনিট, খুব কুইক। আমাকে জাস্ট চ্যাটে গিয়ে আমাকে অ্যানসার লিখবেন, সময় 3 মিনিট। এটার করেসপন্ডিং নোটেশন, নোটেশন মানে বুঝছেন তো, m1 m2 এটা, আর এটাও সেম নোটেশন। এটা তো অবশ্যই লিখবেন কি হবে, ম্যাক্স টার্ম তো ক্যাপিটাল এম দিয়ে। ডান। একজন যেহেতু কপি পেস্ট করেন না, নিজেরা যেটা পারেন সেটাই লিখেন। ভুল লিখেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি খাতায় করেন তারপর সেটা লিখেন। খাতায় করাটা পরে হয়তো আমি কখনো আপনাদেরকে চাইতে পারি। আমি রিকোয়েস্ট করব একটা হয়ে গেলে একটার অ্যান্সারই পাঠিয়ে দেন, তারপর পরেরটা হলে পরে পাঠান। আপনার হাতে টাইম বেশি নেই, আপনারা কত ফাস্ট কাজটা করতে পারতেছেন সেটার জন্য আমি বলতেছি। ঠিক আছে, ফার্স্টেরটার মধ্যে বি সি নাই, তাহলে কি করতে হবে, বি আর সি আনতে হবে। ওকে, আর পরেরটার মধ্যে এ নাই, সেতে হিসেবে এটা কিন্তু সহজ, এটার মধ্যে সব আছে, এটার মধ্যে শুধু এ নাই। ফার্স্টে 2 নাম্বারটা করে 1 নাম্বার করাটা মানে বুদ্ধিমানের কাজ। দেখেন আপনারা যেভাবে করেন, সময় আর 2 মিনিট।
সবাই কি কোয়েশ্চেন বুঝছেন? কুইক পাঠান। দেখেন 2 নাম্বার আমি সলভই করে দিলাম। ওকে, এটা 2 বার আছে, তাহলে আপনি অ্যানসার করবেন কি একবার? স্যার 1 নাম্বারটা মিন টার্ম পাঠাবো। হ্যাঁ 1 নাম্বার মিন টার্ম, তাহলে এটা তো খুব সহজ। কি লিখবেন? শেষ। তার মানে আপনি লিখবেন m0 m2। স্যার 2 নম্বরে এখন পাঠাবো আর 2 নাম্বার পাঠান, আপনি করে থাকলে পাঠাবেন না কেন? কুইক পাঠান, আপনাদের সময় আর 1 মিনিট। যে কিছু পারতেছেন না সে আমার সলিউশন থেকে 2 নাম্বারই পাঠাবেন। মিন টার্ম কে স্মল দিয়ে রিপ্রেজেন্ট করে, নেক্সট টার্ম কে ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করে। মাথায় রাখবেন। কোনো কিছু যদি 2 বার থাকে তাহলে একবার লেখা যায়? একবার লিখবেন অবশ্যই, কারণ আমরা জানি x or x prime equal to 0, কিন্তু x or x equal to কত? x prime equal to 1, sorry, x or x equal to x।